দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনের আজকের পর্বে। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার আঞ্জুমানারা তামান্না। দাঁত নিয়ে আমরা বরাবরই অবহেলা করি এবং একটি কথার প্রচলনই রয়েছে, দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা বুঝি না। এবং সেই বিষয়টিকে নিয়েই আজ আমরা কথা বলবো দর্শক, এবং আমাদের দেশে আসলে এখন দাঁতের স্বাস্থ্য ব্যবস্থা কোন পর্যায়ে রয়েছে এই বিষয়গুলো নিয়ে জানবো। আমাদের আজকের আয়োজনে আমরা কথা বলবো বর্তমান সময়ে দাঁতের স্বাস্থ্য ব্যবস্থা এটি নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমার সাথে রয়েছেন ডাক্তার সাইফুল্লাহ সারোয়ার, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ডেন্টাল অ্যানাটমি বিভাগ, MH সমরিতা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট। ডাক্তার সাইফুল্লাহ সারোয়ার, আপনাকে স্বাগতম আজকের আয়োজনে। ধন্যবাদ। জি, আরও রয়েছেন ডাক্তার নাফিজা নাহার আহমেদ, সিনিয়র লেকচারার, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স, সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। ডাক্তার নাফিজা, আপনাকেও স্বাগত। জি, আমি একটু শুরুতেই যাচ্ছি ডাক্তার সাইফুল্লাহ সারোয়ার আপনার কাছে। যে কথাটি বলছিলাম, আসলে দাঁতের যে একটি স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে এবং এইটাই নিয়ে যে মানুষের আসলে চিন্তা করা প্রয়োজন, যেখানে আমাদের দেশের মানুষ সাধারণ স্বাস্থ্য ব্যবস্থা নিয়েই অনেকটা অবহেলা করেন, সেখানে দাঁত নিয়ে আসলে চিন্তা করার সুযোগ কতটুকু হয় বা আদৌ হয় কিনা, যথেষ্ট প্রশ্ন রয়েছে এটি নিয়ে। একটু আপনার কাছে শুরুতেই জানতে চাইবো, আসলে এই যে দাঁতের স্বাস্থ্য ব্যবস্থা বলছি আমরা, এর মানে কি বোঝায়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একদম যুগ উপযোগী একটা প্রশ্ন এটা। আসলে দাঁতের স্বাস্থ্য ব্যবস্থা তার মানে হচ্ছে আমরা দাঁত স্বাস্থ্য মানে দাঁতটাকে আমরা কীভাবে ভালো রাখবো সেটাই বোঝায়। দাঁতটাকে সুস্থ রাখার জন্য মানুষের যে করণীয়গুলো ছিল, এখন সেই লেভেল থেকে সেই পর্যায় থেকে কিন্তু আজকে 2026 মানুষ দাঁতের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেক এগিয়ে আছেন। হ্যাঁ, তো আমরা সাধারণত দাঁত আমরা বুঝি যে এখনকার মানুষ যে একটা অমূল্য সম্পদ দাঁত, কিন্তু আগেকার মানুষ কিন্তু এই সম্বন্ধে খুব একটা ধারণা ছিল না। আমাদের এখন অনলাইন, তারপর প্রিন্ট মিডিয়া, এই সবগুলোর কারণে দেখা যাচ্ছে যে এখন আমাদের তৃতীয় বিশ্ব বাংলাদেশের মানুষ মোটামুটি ভালোই সচেতন দাঁত নিয়ে। এখন একটু প্রবলেম হলেই মানুষ BDS পাশ করে দাঁতের ডাক্তারের কাছে আসতেছেন এবং একটু প্রবলেম নিয়ে ওরা দাঁতের ডাক্তার দেখাচ্ছেন, যেটা আগে মানুষ করতো না। আগে কি করতেন, একটু প্রবলেম হলেই হাতুড়ি ডাক্তার ছিলেন, BDS ডাক্তারও কম ছিল তখন, হাতুড়ি ডাক্তারের কাছে গিয়ে দাঁতটা ফেলে দিত। কিন্তু আমাদের বাংলাদেশের আম সাধারণের দেখা যায় একটা টেন্ডেন্সি, দাঁত ফেলতে চাচ্ছে না, দাঁতটাকেও রাখতে চাচ্ছে এবং দাঁত নিয়ে ওরা যথেষ্ট সচেতন। এবং যেভাবেই হোক আমাদের কাছে রুগীরা এসে বলতেছেন, স্যার আপনি দাঁতটা কোনো পর্যায়ে রাখা যায় কি না, ওই ব্যবস্থাটা করেন। কিন্তু আজ থেকে 15-20 বছর আগে কিন্তু এটা ছিল না। কিছু হলেই মানুষ দাঁতের ডাক্তারের কাছে যেত, হাতুড়ি ডাক্তার ছিলেন, এবং যারা BDS ডাক্তারের কাছে যেত ওনারাও দেখা গেছে যে যতটুকু সম্ভব রাখার চেষ্টা করেছেন। কিন্তু আগে কিন্তু আমাদের পাশ করা ডাক্তার একটু কম ছিল, সেই কারণে মানুষ সচেতনতার দিক দিয়ে দাঁতের একটু পিছিয়ে ছিল। এখন অনেক BDS পাশ করা ডাক্তার বাংলাদেশে হয়েছেন, মানে মোস্ট প্রবাবলি 18,000 থেকে 20,000। সেই কারণে এখন মানুষের দাঁতের প্রচারণা বাড়ছে, দাঁত কীভাবে সুস্থ রাখা যায় এগুলার কথাবার্তা হচ্ছে, মানুষ অনলাইনে দেখছে, মানুষ টিভিতে দেখছে, তারপর কিছু হলেই মানুষ গুগলে সার্চ দিয়ে দেখতেছেন যে দাঁতটা আসলে কীভাবে ভালো রাখা যায়। এই সব দিক দিয়ে বাংলাদেশের মানুষ এখন মোটামুটি ভালো এগিয়ে এসছে এবং মোটামুটি আগে থেকে এখন অনেক সচেতন দাঁতের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। জি, অবশ্যই। ডাক্তার নাফিজা নাহার, একটু আপনার কাছেও শুনবো। আসলে ডাক্তার সাইফুল্লাহ যেটা বললেন যে এখনকার মানুষ আগের চেয়ে অনেক সচেতন এবং বিভিন্ন মাধ্যমে প্রিন্ট মিডিয়া বলছি বা এখন ইন্টারনেটের যুগ, মানুষ বিভিন্ন ইনফরমেশন পেয়ে যাচ্ছে তার হাতের মুঠোয়, এবং এখান থেকে কিন্তু কিছু ভ্রান্ত ধারণাও তৈরি হচ্ছে। হ্যাঁ, মানুষ ভ্রান্ত ধারণা নিয়ে আসলে সেই দাঁতের অনেক কিছু নিজেদের মধ্যেও করছে। একটু এই বিষয়টা নিয়ে শুনবো, আসলে আর কতটুকু এই ক্ষেত্রে সচেতনতার প্রয়োজন? এই ক্ষেত্রে আসলে এখন এই ডিজিটাল যুগে এসে তো আসলে পেশেন্ট যেটা উনি বললেন যে পেশেন্ট গুগল করে আসছে, বিভিন্ন কিছু করে আসতেছে, তো এইটা আসলে আমরা ঠেকাতে পারবো না। তো এই ক্ষেত্রে আমাদের প্রিন্ট মিডিয়া কিন্তু একটা বড় স্টেপ নিতে পারে। আমরা এটাকে আমাদের সাহায্যে কাজে লাগাতে পারি, যে হচ্ছে যে কারেক্ট ইনফরমেশনগুলো আমরা মিডিয়ার মাধ্যমে পেশেন্টদেরকে দিতে পারি, বা বাহিরে যেটা হয় যে স্কুল লেভেল থেকে একটা সচেতনতা তৈরি করা, যেটা আমাদের দেশে নেই।
তো আমরা বাচ্চাদের স্কুল লেভেল থেকেই তাদের ব্রাশিং টেকনিক বাচ্চাদেরকে শেখানো স্কুল থেকে, এটা সে ডাক্তারের কাছে এসে কেন জানবে? এটা তো তার স্কুল থেকে জেনে আসার কথা। এগুলো কিন্তু বাইরে শেখানো হয় যে তুমি 2 বেলা ব্রাশ করবে, কিভাবে ব্রাশ করবে। আমরা খেলতে খেলতে কিন্তু ছোট লেভেল থেকে এই সচেতনতা বাচ্চাদের মধ্যে বা আমাদের প্যারেন্টসদের, বাচ্চা যখন শিখছে এটা কিন্তু প্যারেন্টসের মাথায়ও একটা ইয়ে করছে যে প্যারেন্টসও জানছে। সো আমরা স্কুল লেভেল থেকে এটা শুরু করতে পারি বাচ্চাদের ক্ষেত্রে যে তুমি কিভাবে ব্রাশ করবে, কখন ব্রাশ করবে, দিনে কয়বার ব্রাশ করবে। এই ব্রাশিং টেকনিকটাই যদি আমি শুরু থেকে শুরু করতে পারি, সো এইটার মাধ্যমে আপনার যে ক্যারিজ হওয়ার টেন্ডেন্সিটা বা দাঁতের যে রোগগুলো এটা কিন্তু অনেকটা কমে যায়। আমি প্রপার টাইমে ব্রাশ করছি, আমি কি খাবো না সেটা জানছি। আমি স্কুলে বাচ্চাদের যেমন একটা চকলেট খাওয়ার বা মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার টেন্ডেন্সি থাকে, তো আমরা ওইখান থেকেই যদি ব্রাশিংটা ঠিক মতো করতে পারি তাহলে দেখা গেছে যে অনেকটা প্রতিরোধ করা যায়। জি, তাতে সমস্যা তার মানে আসলে সঠিক ইনফরমেশন সঠিক জায়গা থেকে, হ্যাঁ, বিশেষ সঠিক করে জায়গা। যারা বিশেষজ্ঞ রয়েছেন হ্যাঁ। এই বিষয়ে, তাদের থেকে ইনফরমেশনটা নেয়াই সবচেয়ে সেফ সাধারণ সেটাই। মানুষের জন্য। ডাক্তার নাফিজা বলছিলেন যে বাচ্চাদের ক্ষেত্রে স্কুল থেকেই শেখানো, এবং স্কুলেও কিন্তু বাচ্চারা দেখা যায় টিফিন খাচ্ছে, বিভিন্ন সময় খাবার খাচ্ছে, তো ওই পিরিয়ডটাতে তাকে খাওয়ার পরে যেটা আপনি বললেন যে একটু কুলি করা, একটু দাঁতটা ক্লিন করে নেওয়া, সেই সুযোগটা যদি আমার মনে হয় স্কুল থেকে শুরু করা হয় বাচ্চাদের এটা অভ্যাসে পরিণত হবে। হ্যাঁ, আর আমাদের বাচ্চাদেরকে টেন্ডেন্সি কি, ওরা প্যারেন্টসদের কথা তো শুনেই টিচাররা কি বললো এটা কিন্তু বাচ্চারা ক্যাচ করে বেশি। তো স্কুলের টিচাররা যদি একটু ভালো গাইডলাইন দেয় আমাদেরকে, সকালে নাস্তা করার পর ব্রাশ, আমাদের কিন্তু সকালে ঘুম থেকে ওঠার আগে ব্রাশ না, সকালে নাস্তা করব, তারপরে ব্রাশ করব, তারপরে আমরা অফিস বা স্কুলে যাব। এটা যদি স্কুল থেকে আমরা বাচ্চাদেরকে শিখিয়ে দিই, বা প্রপার ব্রাশিং টেকনিক, উপরে দাঁতগুলো কীভাবে ব্রাশ করতে হয়, আপ অ্যান্ড ডাউন, নিচে দাঁতগুলো আপস অ্যান্ড ডাউন, তো তাহলে প্রপারলি খাবারটা ক্লিয়ার হচ্ছে। প্রপার ব্রাশিং টেকনিক এটা একটা কারণ, আর হচ্ছে কোন খাবারগুলো খেতে পারবো, বাচ্চারা খেতে পারবে, আর কোন খাবারগুলো খাওয়া যাবে না। যেমন স্টিকি ফুড, হ্যাঁ, চকলেট, মিমি, ক্যান্ডি, যত সম্ভব বাচ্চাদেরকে অ্যাভয়েড করা উচিত। অ্যাভয়েড করলে তখন দেখা যায় যে ওরা ক্যারিজ মুক্ত থাকে, বাচ্চাদের দাঁতের স্বাস্থ্য ভালো থাকে। এবং স্কুল থেকে যদি টিচাররাই এগুলো আলোচনা করেন ক্লাসের মধ্যে, তো চিলড্রেন বা স্কুল গোয়িং বাচ্চাদের সাইকোলজি ভালো ক্যাচ করে, এটা আমাদের ধারণা আর কি। জি, আসলে খুবই সুন্দর একটি ইনফরমেশন আপনি দিয়েছেন। একটু ডাক্তার নাফিজা আপনার কাছে যাচ্ছি, বাচ্চাদের কথা শুনলাম, আমি একটু, আপনি নিজেও একজন চিকিৎসক কিন্তু আপনি একজন নারী চিকিৎসক, সেক্ষেত্রে একটু নারীদের নিয়ে আপনার কাছে জানতে চাইবো। আমাদের মেয়েরা কিন্তু জীবনে বিভিন্ন রকম পিরিয়ড পার করে তার জীবনে, আমরা জানি পিউবার্টি যাচ্ছে, তার একটা রিপ্রোডাক্টিভ লাইফ যাচ্ছে, প্রেগন্যান্সি পিরিয়ড যাচ্ছে, আবার এক সময় সে মেনোপজে যাচ্ছে। এই যে তার লাইফে এতগুলো চেঞ্জ এবং হরমোনাল চেঞ্জ, এটার সাথে দাঁতের কোনো সম্পর্ক রয়েছে কিনা? এবং আমি দেখেছি মেয়েরা অনেক ক্ষেত্রে অনেক বেশি ভুগে থাকেন, সেটা নিয়ে একটু শুনবো আপনার কাছে। থ্যাংক ইউ আপনার কোয়েশ্চেনের জন্য, সুন্দর একটা প্রশ্ন। আমাদের দেশে মেয়েরা কিন্তু সব সময় নট অনলি দাঁত, সব দিক থেকেই একটু নেগলেক্টেড বলবো নাকি হচ্ছে নিজেদের অবহেলা বলবো, অবহেলাটাই বেশি এখানে। আমাদের দেখা যায় যে মেয়ে এক সময় মা, সংসারের দায়িত্ব, বাচ্চাদের দায়িত্ব, আচ্ছা করে করা হয়ে ওঠে না। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে আপনি যেটা বললেন হরমোনাল চেঞ্জ। মেয়েদের লাইফের ডিফারেন্ট স্তরে হরমোনাল কিন্তু অনেক চেঞ্জ হয়, আপনি জানেন সেটা। তো দেখা যায় এই সমস্ত সময়ে আমাদের যে গামেও অনেক চেঞ্জ হয়, হ্যাঁ, যেমন হরমোনাল চেঞ্জের কারণে গামে সোয়েলিং হয়, দেন এখানে ব্লাড সার্কুলেশনের কিছু ব্যাপার থাকে। তো দেখা যায় যে ডেন্টাল হেলথটা এখানে অনেক ইফেক্ট করে মেয়েদের ডিফারেন্ট স্টেজে। বেশি ইফেক্টটা করে মেয়েদের প্রেগনেন্সিতে কিন্তু অনেকের ভ্রান্ত ধারণা আছে যে প্রেগনেন্সিতে আসলে দাঁতের ডাক্তারের কাছে যাওয়া যাবে না। ব্যাপারটা আসলে কিন্তু তা না। আপনি প্রেগনেন্সিতে ডিফারেন্ট ট্রাইমেস্টার থাকে, আপনি ট্রাইমেস্টার ফলো করে আপনার গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে কিন্তু আপনি ডাক্তার দেখাতে পারেন। অনেক সময় হচ্ছে এই সময় আবার প্রেগনেন্সিতে ফিমেলদের আপনার ফুড হ্যাবিট চেঞ্জ হয়, অনেক খাবারের ক্রেভিংস থাকে, বা সে ফ্রিকোয়েন্টলি খাচ্ছে কিন্তু সেইভাবে মুখটা ওয়াশ করছে না, ব্রাশিং ওইভাবে হচ্ছে না। তো দেখা যায় এই সময় কিন্তু গামটা খুব ভালনারেবল থাকে। তো দেখা যায় যে সেখান থেকে ক্যারিজ ডেভেলপ হচ্ছে, পেশেন্টের জিঞ্জিভাইটিস হচ্ছে, জিঞ্জিভাইটিস আনট্রিটেড থাকছে একটা লং টাইম, তখন সেখান থেকে পেরিওডন্টাইটিস হচ্ছে, এগুলো আমাদের ডেন্টাল টার্ম। তো
দেখা যাচ্ছে যে এই এই জিনিসগুলো দাঁতে কিন্তু অনেক ইফেক্ট করতেছে। তো ওই সময় যদি উনি ডাক্তারের পরামর্শ মেনে ডাক্তারের শরণাপন্ন হন, তাতে দেখা যায় যে অনেক কিছুই এখানে ট্রিটমেন্ট করা পসিবল এবং এই দাঁতের যে স্বাস্থ্য ঝুঁকিটা এই ক্ষেত্রে কমায় দেওয়া সম্ভব। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের দেশে যেটা হয় যে প্রথমে বললাম যে নেগলেন্সি, দেন হচ্ছে অ্যাওয়ারনেস ফিমেলদের ক্ষেত্রে অনেক কম। আচ্ছা যাচ্ছি যাবো, আচ্ছা ছোট্ট একটা গর্ত হয়েছে, ব্যথা তো নাই। আমরা যেটা করি আমাদের দেশে ডেন্টাল ট্রিটমেন্টে এটা খুবই কমন যে নট অনলি ফিমেল, সবার ক্ষেত্রেই আচ্ছা একটু কালো স্পট দেখা যাচ্ছে, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আচ্ছা এখানে কোনো তো ব্যথা নাই, আচ্ছা গর্ত হয়েছে একটু খাবার জমছে বের করে ফেলছি চলে যাচ্ছে। কিন্তু উনি যে উনার কত বড় ক্ষতি করতেছেন এটা কিন্তু পেশেন্ট আসলে বুঝছেন না। এই জিনিসটা দেখা যায় যে যখন ছোট থাকে, ছোট থেকে কিন্তু তখন আমরা ফিলিং করে ফেললে এই জিনিসটা হয়ে যায়, কিন্তু যখন আস্তে আস্তে বড় হয়ে যায় তখন রুট ক্যানেলে যেতে হয়। অনেক সময় আনট্রিটেড এই সমস্ত কেস সেলুলাইটিস, স্লাডুইং অ্যাঞ্জাইনা হয়ে অনেক সময় পেশেন্টের মৃত্যুর কারণও কিন্তু হয়। সো আসলে এই ফিমেলদের ক্ষেত্রে আমি নেগলেন্সিটাই বেশি বলবো, আর অ্যাওয়ারনেসের অভাব আসলে। আর ডিফারেন্ট স্টেজে যে হরমোনাল চেঞ্জ, এটা তো একটা ফ্যাক্টর। তো আসলে সবাইকে প্রথমে অ্যাওয়ার করতে হবে। আপনি যদি অ্যাওয়ার থাকেন নিজের হেলথটা নিয়ে, তো দেখা যাচ্ছে যে আমাদের যে ঝুঁকিটা অনেকাংশে কমে যায়। জি অবশ্যই, সচেতনতার তো বিকল্প নেই। এবং আপনি একটি কথা বলেছেন, অল্প সমস্যা থাকলেই চিকিৎসকের কাছে আসা, এবং সেই ক্ষেত্রে হয়তো দাঁতটা সেভ করা যায়, এবং অনেক ক্ষেত্রে যে আপনি জীবন ঝুঁকির কথা বললেন সেগুলো থেকে নিজেকে রক্ষা করা যায়। আমি আসবো আবার আলোচনায়, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি দাঁতের আধুনিক যে ব্যবস্থাগুলো রয়েছে স্বাস্থ্য ব্যবস্থা সে বিষয় নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার সাইফুল্লাহ সারোয়ার এবং ডাক্তার নাফিজা নাহার আহমেদ। আমি চলে যাচ্ছি ডাক্তার সাইফুল্লাহ সারোয়ার আপনার কাছে। আসলে বিরতির আগে আমরা শুনছিলাম নারীদের দাঁতের যেই সমস্যাগুলো হতে পারে, আপনি বাচ্চাদের নিয়েও বলেছেন। সবচেয়ে সমস্যায় যারা ভোগে একটু তাদের নিয়ে জানতে চাইবো। আমাদের যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, বয়স্করা রয়েছেন, বিশেষ করে 50 ঊর্ধ্ব যে মানুষরা রয়েছেন, আসলে তাদের কিন্তু অনেক রকম সমস্যা হয়। অনেকের ক্ষেত্রে দাঁত পড়ে যাচ্ছে, আপনি আরও ভালো বলতে পারবেন কি কি সমস্যা নিয়ে আসে। আসলে একটু জানতে চাইবো তাদের আসলে কি ধরনের সমস্যাগুলো মোস্ট কমনলি হয়, এবং কিভাবে আসলে প্রতিরোধ করা যায় বা চিকিৎসা করা যায়। এবং সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড অনেক ডিজিজ থাকে যারা 50 ঊর্ধ্ব থাকেন। দেখা যায় কারো ডায়াবেটিস রয়েছে, কারো হাইপারটেনশন, প্রেশারের সমস্যা, কারো হার্টের সমস্যা। এগুলোর সাথে আসলে দাঁতের চিকিৎসার সম্পর্ক রয়েছে কিনা? আমাদের দাঁতের যে গঠনটা এবং দাঁতের যে স্ট্রাকচার, এটা টোটালি আমাদের নিজেদের যত্ন এবং নিজেদের স্বাস্থ্য ব্যবস্থা এবং নিজের দাঁত কীভাবে আমরা রাখতে চাচ্ছি আমার উপর এটা ডিপেন্ড করে। তো দেখা যায় যে 20 বছর, 30 বছর, 40 বছর মোটামুটি যুবক বয়সেও সবাই মোটামুটি সচেতনই থাকে। তো আমি পেরিফেরিতে আমি এই সচেতনতাটা আমি একটু কম দেখতে পাই গ্রামে গঞ্জে, কিন্তু আমাদের ডেভেলপড সিটিগুলোতে, বিভাগীয় শহরগুলোতে মোটামুটি আমাদের দেশের মানুষজন ভালো সচেতন। কারণ আর আপনার যে মেইন প্রশ্ন ছিল যেটা, যে সিনিয়র সিটিজেনদের দাঁতের কী ধরনের সমস্যা নিয়ে আসছেন, তো আমাদের দেখা যায় যে 40-45 বছর পর্যন্ত মোটামুটি সচেতনতা আমি ভালো দেখতে পাচ্ছি। এবং আফটার 50 তখন দেখা যায় যে আমাদের দেশে এখন দেখা যায় একটা ডায়াবেটিক্স একটা প্রধান রোগ, যেটা সব কিছুকে আস্তে আস্তে নষ্ট করে, কিন্তু দাঁতকে সবচেয়ে আগে এফেক্ট করে ডায়াবেটিক্স, আনকন্ট্রোল ডায়াবেটিক্স। যদি আমি এটা কন্ট্রোলে রাখি বিলো 8, বিলো 10, তো এটা বন্ধুর মতো আচরণ করে। কিন্তু অনেকেই জানে না তার ডায়াবেটিস হয়ে আছে 14-15। তো হঠাৎ করে একদিন আমার কাছে আসে, তো দেখা যায় আমি তখন তাকে তাদের কন্ডিশন বুঝে আমাদের অ্যাডভাইস করে যে আপনি একটু আরবিএসটা করে নিয়ে আসেন। তখন দেখি যে তার ডায়াবেটিস 18 হয়ে আছে। আমাদের সিনিয়র সিটিজেনদের আমি বলবো যে আপনারা 45, 50, 55 পর থেকেই আপনারা 6 মাসে 3 মাস পর পর ডায়াবেটিসটা চেক করবেন। র্যান্ডম ব্লাড সুগার করে আপনারা একটু সুগারটা দেখবেন কন্ট্রোলে আছে কিনা। অনেক সময় দেখা যায় যে আনকন্ট্রোল হয়ে আছে,
আমরা বুঝতেও পারতেছি না, হঠাৎ করে দাঁত নড়া শুরু হয়ে গেছে। কারণ কি, এটা প্রধান মূল আমরা দেখতে পাই যে ডায়াবেটিস রোগীদের দাঁত নড়ে যায় আস্তে আস্তে। তারপরে কি হয়, গাম নিচের দিকে নেমে যায় ডায়াবেটিস রোগীদের, এবং তখনই ওরা যখন আমাদের কাছে আসে তখন আমরা এই টেস্ট করলে দেখা যায় যে সুগার লেভেল 17, 18, 20। তো সিনিয়র সিটিজেন এটা একটু কন্ট্রোল করবেন। তারপর কার্ডিয়াক প্রবলেম নিয়ে আসে, হার্টের সমস্যা, অনেকের বাইপাস নিয়ে আসেন, অনেকে এনজিওগ্রাম করা আছেন। তখন দেখা যায় যে ওনাদেরকে আমরা একটু স্পেশাল অ্যাডভাইস করব যে আমরা সবসময় আপনার প্রেশারটাকে কন্ট্রোল করে এবং দাঁতের যে পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারটা সবসময় যেন ওনারা পরিষ্কার রাখেন, এবং 6 মাস পর পর, 1 বছর পর পর একটা এক্সরে করে একটা পাশ করা দাঁতের ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করানো। তাহলে কি হয়, যাদের কার্ডিয়াক সমস্যা আছেন, যাদের ডায়াবেটিক পেশেন্ট আছেন, অথবা অনেকের দেখা যায় যে ইয়েতে সিস্টেমিক প্রবলেম থাকে, অনেক সিস্টেমিক প্রবলেমের কারণেও দেখা যায় যে আমাদের মাড়ি ফুলে থাকে, দাঁত নড়তে থাকে। তখন 6 মাস 1 বছর পর পর যখন আমরা চেক আপে আসবো তখন এই প্রবলেমগুলো ধরা পড়ে। এবং উন্নত বিশ্বে কিন্তু তাই হয়, 6 মাসে একবার ওরা ডেন্টাল চেক আপ করা, এবং যদি কোনো প্রবলেম থেকে থাকে সিনিয়র সিটিজেনদের এটা ধরা পড়ে যায়, এবং কী করণীয় এটা অ্যাডভাইস ওরা এখান থেকে পেয়ে আসে। তারপর দেখা যায় আফটার 50 বছর পরেও ওদের দাঁতগুলো ভালো থাকে। আমাদের দেশে এই সিনিয়রিটি আমি একটু কম দেখতে পাচ্ছি, যে সিনিয়র সিটিজেনরা এসে চেক আপ করাবে এটা কম। কিন্তু যাদের স্পেশালি ডায়াবেটিক্স আছেন এবং কোনো সিস্টেমিক রোগ আছেন এবং কার্ডিয়াক পেশেন্ট, ওনাদের অবশ্যই বছরে 1 বা 6 মাসে একবার চেক আপ করানো উচিত আমি মনে করি। জি অবশ্যই, এবং আমার মনে হয় এক্ষেত্রে পরিবারের লোকজন বা ছেলে মেয়েদের অনেকটা গুরুত্ব রয়েছে। আমি এমন অনেক পরিবার দেখেছি হয়তো বাবা বা মা দাঁতের সমস্যায় ভুগছেন, কিন্তু খুব একটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না, যেহেতু এটা শারীরিক সমস্যা নয়, এবং সেজন্য দেখা যায় তাকে আর চিকিৎসকের কাছে এটা নেওয়া আপনি হচ্ছে ঠিক কথা বলেছেন। জি, একটা এপিসোড নিয়ে আর নেওয়া হচ্ছে না এরকম। যদি ওই ফ্যামিলির ছেলে মেয়ে একটু অ্যাওয়ার্ড থাকে, অবশ্যই বাবা মাকে নিয়ে যেতে হবে ডেন্টিস্টের কাছে চেক আপ করানোর জন্য, যে কোনো প্রবলেম হচ্ছে কি না। আর যদি কোনো সিস্টেমিক ডিজিজ থাকে তাহলে তো অবশ্যই চেক আপ করে আসতে হবে। থাইরয়েডের একটা মূল, আমি ইদানিং দেখতে পাচ্ছি থাইরয়েডের কারণেও দাঁতের প্রবলেম হচ্ছে, ডায়াবেটিসের কারণে হচ্ছে, কার্ডিয়াক প্রবলেমের জন্য হচ্ছে, দাঁত নষ্ট হচ্ছে। তো রেগুলার চেক আপে থাকলে এই রোগগুলো থাকা সত্ত্বেও আমরা দাঁতকে ভালো রাখতে পারি, পেশেন্টরা দাঁত নিয়ে আরামে থাকতে পারেন। এক্ষেত্রে পরিবারের ভূমিকাও অনেক, বিশেষ করে ছেলে মেয়ে, ওনাদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের সিনিয়র বা বয়স্ক বাবা মাদেরকে অবশ্যই 50 পর থেকে রেগুলার ডেন্টাল চেক আপে থাকবেন। জি অবশ্যই, এবং এটা আসলে খুবই একটি সচেতনতার বিষয়। আপনি যে বিষয়গুলো বললেন, আমি আবার আসবো আপনার কাছে এগুলো নিয়ে। একটু ডাক্তার নাফিজা নাহার আপনার কাছে যাচ্ছি। বয়স্কদের একটি বিষয় তো রয়েছে, একটু আমি বারবার যেহেতু আপনার ফিমেল ডক্টর, একটু মেয়েদের বিষয়টা নিয়ে জানতে চাচ্ছি। মেয়ে ছেলে দুটো বিষয় একটু জানতে চাইবো। আমি শুরুতেই বলেছিলাম দাঁতের সাথে সৌন্দর্যের একটি সম্পর্ক রয়েছে, এবং সবাই কিন্তু চায় নিজের দাঁতটি সুন্দর থাকুক। সেক্ষেত্রে অনেক টিনেজ বা ইয়াং ছেলে মেয়েদের দেখা যায় অনেকের দাঁতটা হয়তো একটু ফাঁকা, গ্যাপে গ্যাপে দাঁত, অথবা একটু আঁকাবাঁকা। তাদের জন্য কোনো ব্যবস্থা রয়েছে কিনা, বা তারা অনেকে আবার একটু অ্যাডভান্স এজেও জানতে চান যে আমার দাঁতগুলো আর ঠিক করা যাবে কিনা। একটা সিস্টেম কিন্তু আমরা জানি যে অনেকে ব্রেস পরে থাকে, এটা আমরা দেখেছি। আধুনিক চিকিৎসা নিয়ে যেহেতু আমরা একটু জানছি যে ব্রেস পরাটা কি উচিত বা অনুচিত কিনা, এবং তার সাথে এর সাথে কোনো অ্যাডভান্স আর কোনো চিকিৎসা রয়েছে কিনা এই সমস্যাগুলোর জন্য। একটা ভালো প্রশ্ন করেছেন। এখন এই যে ব্রেস থেকে আসি, ব্রেস পরা কিন্তু অবশ্যই ভালো, হ্যাঁ। এটা একটা মানে দাঁতের আলাদা ডিপার্টমেন্ট, আমরা অর্থোডন্টিক্স বলি এটাকে, যে ব্রেসের ডিপার্টমেন্টটা। এখন বিউটিফিকেশন কিন্তু অনেকভাবে হয়, নট অনলি ব্রেসের অল্টারনেটিভ এখন একটা নতুন জিনিস এসেছে, সেটার নাম হচ্ছে ক্লিয়ার অ্যালাইনার। তো ব্রেসের মতো ওইরকম আলাদা আলাদা করে দাঁতে এটা লাগাতে হয় না। ব্রেসটা কিন্তু একটা মেটাল পার্ট দাঁতের মধ্যে লাগাতে হচ্ছে। তো মেটাল তো আর এমনি এমনি দাঁতে লাগবে না, এক ধরনের সিমেন্ট দাঁতের, বলতে পারেন গ্লু, সাধারণ মানুষ যেটা বুঝে আর কি। তো এই যে জিনিসটা লাগানো থাকছে দাঁতে একটা লং টাইম, একটা ওয়্যার দিয়ে, তো এটা ঠিক আছে বিউটিফিকেশনের জন্য, কিন্তু এটাতে কিন্তু দাঁতের কিছু ক্ষতি হয়। তো এখন নতুন একটা জিনিস এসেছে অ্যালাইনার, এটা পেশেন্ট খুলতে পারবে, পড়তে পারবে, ক্লিয়ার, দেখতে সুন্দর। তো এটা দিয়ে আমরা আঁকা বাঁকা দাঁত ঠিক করতে পারি। আর যে ফাঁকার কথা বললেন, ফাঁকাটা আসলে ডিপেন্ড করে পেশেন্টের, ফাঁকাটা আসলে কতটুকু, কোন জায়গায়।
তো এই ফাঁকা আমরা বিভিন্নভাবে ফিল আপ করতে পারি। সেটা অনেক সময় কসমেটিক ফিলিং করে, যে এমনভাবে ফিলিং করে দেওয়া হলো। এখন তো অনেক নতুন ফিলিং আসছে কসমেটিক, যেগুলো সৌন্দর্যের জন্য। তো এটা আসলে সাধারণ মানুষ তো দূরে থাক, যে পেশেন্ট কাজটা করছে, আপনি আয়না দিলে সাথে সাথে পেশেন্টও যদি মানে ফাঁকাটা তো বুঝতে পারবে, অন্যান্য দাঁতেও পেশেন্টও বলতে পারে না যে আসলে কোথায় ফিলিং করা হয়েছে, এতটাই ন্যাচারাল। তো বিউটিফিকেশনের জন্য আসলে এই জিনিসগুলো এখন করা হচ্ছে। আর ব্রেসের যে কথাটা, এটা আসলে আমরা করি যে আঁকা বাঁকা দাঁতের ক্ষেত্রে, যখন দেখা যায় যে উনি বললেন যে বাচ্চা বয়সে দাঁত পড়ে গেছে, সময়ের আগে পড়ে যাচ্ছে। তো সময়ের আগে দাঁতটা পড়ে গেলে কি হয়, তখন যে নতুন দাঁতটা আসতেছে পার্মানেন্ট টুথটা, তো যেই ডেসিডুয়াস টুথগুলো মানে দুধ দাঁতগুলো পেশেন্টের মুখে থাকছে, দাঁতের ধর্মই হচ্ছে সে যেখানে ফাঁকা জায়গা পাবে তার অন্য দাঁতগুলো আস্তে আস্তে সরতে থাকে। তো তখন দেখা গেছে যে অন্য দাঁতগুলো সরে যাওয়ার কারণে, যেহেতু সে সময়ের আগে পড়ে গিয়েছে, তো পার্মানেন্ট টুথটা, আসল দাঁতটা ওঠার জায়গা পাচ্ছে না বা ঠিক জায়গায় উঠতে পারছে না। তো তখন কিন্তু সে তার জায়গা থেকে সরে গেল, পাশের দাঁতগুলো আবার পড়বে, সেগুলোও আঁকাবাঁকা হয়ে আসছে। তখন কি হলো, একদম পেশেন্টের মুখটা, এই যে অ্যাস্থেটিকটা, সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো এটা ঠিক করার জন্য আপনার ব্রেসের কোনো বিকল্প নাই। হ্যাঁ, এটার জন্য আপনাকে অর্থোডন্টিক্সের কাজই করতে হবে। সেক্ষেত্রে পেশেন্ট কখন কাজটা শুরু করবে, তো এই জিনিসটা আমরা বলি 12 থেকে 14 বছর, এই সময়ের মধ্যে শুরু করলে যত তাড়াতাড়ি শুরু করবে, কারণ এই সময়টা কিন্তু পেশেন্টের বা মানুষের গ্রোয়িং এজ। তো বোন রিমডেলিংটা এই সময় অনেক দ্রুত হয়, ফাস্ট হয় আর সুন্দর হয়। তো এই সময় যদি ব্রেসের কাজ শুরু করে, তাহলে আঁকা বাঁকা দাঁতটা সুন্দরভাবে করা যায়। আবার বিউটিফিকেশনের অনেকগুলো ধরন আছে, যেমন আমরা বাইরে দেখতে পাই যে আঁকা বাঁকা কিছু না, কিন্তু ব্রেস লাগানো আসলে এখন একটা ফ্যাশন, একটা আবার বিউটিফিকেশন আমি নিয়ে। একটু সাথে ইনক্লুড করে নিই, অনেকেরই দেখা যাচ্ছে দাঁতের সাইজটা অনেকের খুব ছোট বা অনেকের একটু বড়, বা দেখা যাচ্ছে একটু সামনের দিকে আনছে, যেহেতু বিউটিফিকেশনের কথা আপনি বলছেন, বা কারোটা একটু বেশি চোয়ালটা বাড়ানো বা দাঁতটার সামনের দিকে বাড়ানো, সে হয়তো সেটাকে অ্যাডজাস্ট করতে চাচ্ছে। একটু এটা নিয়েও যদি একটু বলেন, আসলে এটা সুযোগ কতটুকু এই জিনিসটা আসলে অর্থোডন্টিক্সের পার্ট। এটা আসলে আপনার যে চোয়ালটা একটু সামনে বাড়ানো, সামনেরটা, উপরেরটা বা নিচেরটা, এগুলো আসলে আমাদের দাঁতের, আমরা যে কামড় বলি অক্লুশন, এটার বিভিন্ন ডিভিশন আছে। তো এই বিভিন্ন ডিভিশনের আন্ডারে পড়ে। তো এখানে দেখা গেছে যে কিছু জিনিসটা হচ্ছে মাইল্ড যদি থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু মাইল্ড বা মডারেট এটা ব্রেস পরায় ঠিক করে ফেলা যায়। কিন্তু যদি বেশি, অনেক বেশি, একদম কামড়ে আসছে না, নিচের চোয়ালটা একদম বাড়ানো, সামনের চোয়ালটা অনেক বেশি বাড়ানো, এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় আমরা সার্জারি করতে পারি। সার্জারি সাহায্য নিতে হয়, করতে পারি না আসলে, নিতে হয়। এটাকে বলে অর্থোগন্যাথিক সার্জারি। এটা করে আবার সার্জারিও লাগবে, সাথে আপনার ব্রেসও লাগবে, দুইটা করে একসাথে। এটা খুবই সম্ভব এবং এটা একদম সম্ভব। আমাদের দেশে এগুলো এখন খুব কমনলি হচ্ছে। বিউটিফিকেশন বিশেষ করে আঁকা বাঁকা দাঁত এবং উঁচু দাঁত এখন আমাদের দেশে দুইভাবে কি হচ্ছে এটা চিকিৎসা। একটা হচ্ছে ব্রেসেসের মাধ্যমে, আর একটা হচ্ছে অ্যালাইনারের মাধ্যমে, ক্লিয়ার অ্যালাইনার। তো সিভিয়ার ক্রাউডিং বলি, একটা দাঁত ভিতরে একটা দাঁত বাইরে। আঁকা বাঁকা দাঁত যদি খুব বেশি হয়, তাহলে এটার ব্রেসেসের বিকল্প নাই। তো অনেকের আছে হাড় সহ দাঁত আঁকা বাঁকা, তখন ওই যে ব্রেসেসও করতে হবে, তাকে অপারেশনও যেতে হবে, দুইটা একসাথেই করতে হবে। তখন গিয়ে তার মুখটা একটা মূল শেপে আসে, সুন্দর একটা শেপে আসে। আর নর্মাল যে কন্ডিশন, অল্প আঁকা বাঁকা ফাঁকা, এগুলা ক্লিয়ার অ্যালাইনার দিয়ে আধুনিক চিকিৎসার মাধ্যমে করা সম্ভব। আমি আরও আসবো এই বিষয়গুলো নিয়ে। আমাদের আরও একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতনের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার আঞ্জুমান আরা তামান্না। আমরা কথা বলছিলাম বর্তমান সময় দাঁতের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এবং পাশাপাশি দাঁতের বিভিন্ন আধুনিক চিকিৎসা নিয়ে। এবং কথা বলার জন্য আজকে স্টুডিওতে রয়েছেন ডাক্তার সাইফুল্লাহ সারোয়ার এবং ডাক্তার নাফিজা নাহার আহমেদ। আমি আবার চলে যাচ্ছি ডাক্তার সাইফুল্লাহ সারোয়ার আপনার কাছে।
অনেক রকম চিকিৎসা আসলে শুনলাম বিরতির আগে আপনাদের কাছ থেকে, এবং খুবই ইন্টারেস্টিং এবং খুবই তথ্যবহুল কিছু কথা আপনারা বলেছেন। একটু জানতে চাইবো, আসলে আপনি শুরুতে বারবার বলছিলেন যে দাঁতের সমস্যা হলে অবশ্যই একজন বিডিএস চিকিৎসকের কাছে যেতে হবে, রেজিস্টার্ড চিকিৎসকের কাছে। কিন্তু আমরা কিন্তু দেখি যে আমাদের অলিতে গলিতে অনেক দাঁতের চিকিৎসক, এবং আমি যদি নিজের অভিজ্ঞতা শেয়ার করি, আমার বাসায় যাওয়ার পথেও অনেকগুলো আমি দেখি এমন দাঁতের চিকিৎসা হয়, লেখা আছে সুলভ মূল্যে দাঁতের চিকিৎসা হয়। মূল্যের বিষয়টা নিয়ে পরে যাব। একটু জানতে চাইবো আসলে এই যে বিভিন্ন ধরনের অপচিকিৎসা এবং মানুষ শিকার হয় এবং পরে একটা বিরাট সমস্যা নিয়ে হয়তো আপনাদের কাছে যায়, এই বিষয়ে কতটুকু সচেতনতার প্রয়োজন, আর এই অপচিকিৎসাগুলো আসলে কেন হয়, কিভাবে হচ্ছে? আমাদের দেশের মানুষ, আমি বরাবরই বলি যে ওনারা একটু দাঁতের জ্ঞান সম্বন্ধে পিছিয়ে আছেন। তো দেখা গেল যে একটু ব্যথা উঠলেই সামনে যে চেম্বারটা আসে, ওনার কাছে দৌড় দিয়ে চলে গেল। তো আমাদের দেশে আজকে প্রায় লাখের উপরে হাতুড়ি ডাক্তার অলিতে গলিতে। কারণ কি, আমাদের সরকারের ওই নির্দিষ্ট নীতিমালা যদি থাকতো যে পাশ করা ডাক্তার ছাড়া ওনারা ডেন্টাল ইউনিট, ডেন্টাল চেয়ার, ডেন্টাল ইনস্ট্রুমেন্ট, ডেন্টাল ম্যাটেরিয়ালস কিনতে পারবেন না, তাহলে এই অংশটুকু অনেকাংশেই লাঘব হয়ে যেত এই প্রবলেমটা। কারণ কি, যারা চেয়ার বিক্রি করছেন সাপ্লায়াররা, ওনারা তো যারাই যাচ্ছেন, হ্যাঁ, ওনারা তো দেখছেন না যে কে পাশ করা ডাক্তার আর কে হাতুড়ি ডাক্তার। হ্যাঁ, কি টাকা পাচ্ছেন, জিনিসপত্র বোঝারও সুযোগ নেই, অনেকে বুঝতেও পারেন না। হ্যাঁ, দেখা গেল যে একজন কিনছেন, কিন্তু সে আসলে পাশ করা ডাক্তার কিনা, নাকি হাতুড়ি ডাক্তার, না ডিপ্লোমা ডাক্তার। হ্যাঁ, তো সেই কারণে আমি বলবো যে এই দিক দিয়ে আমরা যদি একটু সচেতন হই যে আমি যাকে দেখাচ্ছি সে আসলে পাশ করা বিডিএস ডাক্তার কিনা, তাহলে তার কাছ থেকে আমি একটা ভালো চিকিৎসা আশা করি এবং অবশ্যই ভালো চিকিৎসা পাবো। কিন্তু আমি যদি একজন হাতুড়ি ডাক্তারের কাছে যাই, কিন্তু সে কিন্তু আপনাকে ভালো চিকিৎসা, ভালো সেবাটা দিতে পারবে না, বা তার জ্ঞানেরও একটা লিমিটেশন আছেন। তো সেই কারণে আমি আজ থেকে প্রায় 15-20 বছর আগে কিন্তু হাতুড়ি ডাক্তার ছিল অনেক বেশি, আর পাশ করা ডাক্তার কম ছিল। এখন আমাদের দেশে প্রায় 20,000-এর উপরে পাশ করা ডাক্তার। তো প্রত্যেক থানায় বলেন, জেলা শহর বলেন, বিভাগীয় শহর বলেন, হ্যাঁ, সব জায়গায় এখন পাশ করা ডাক্তার আছেন। তো সবাই যদি পাশ করা ডাক্তারের কাছে যায় এবং হাতুড়ি ডাক্তার থেকে হাতুড়ি ডাক্তারকে, হাতুড়িকে পাশ করা, এটা যদি একটু যাচাই বাছাই করে যায়, তো অবশ্যই তার দাঁতের যেখানে যাচ্ছে একটা ভালো চিকিৎসা আশা করবে। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে, আজকে আমাদের ডেন্টিস্ট্রি প্রফেশনে অনেক নতুন নতুন চিকিৎসা আসছে যারা হাতুড়ি ডাক্তাররা এগুলো সম্বন্ধে অবগত না। আজকে আমার ছোট ভাইরা, আমার কলিগরা, আমার সিনিয়ররা দেশে বিদেশে যাচ্ছেন ট্রেনিং করার জন্য। ওরা আধুনিক চিকিৎসা ওই দেশ থেকে শিখে আসছেন। এবং আমাদের দেশে অনেক, আমার ছোট ভাই, আমার বড় ভাই, আমার কলিগরা অনেক মেন্টর রয়েছেন যারা ছোট ছোট গ্রুপ ভিত্তিক ওরা এখন সংগঠন করছেন এবং ভালো ভালো চিকিৎসা কীভাবে করতে হবে বাইরে থেকে শিখে এসে স্টাডি করে জুনিয়রদেরকে শেখাচ্ছেন। তার ফলশ্রুতিতে কি হচ্ছে, জুনিয়র আমাদের ছোট ভাইয়েরা এবং বোনেরা অনেক অনেক আধুনিক মানের, বিশ্বের সাথে তাল মিলিয়ে অনেক আধুনিক মানের চিকিৎসা ওরা করতে পারছেন, যার আমরাও দেখে অবাক হই যে এত সুন্দর দাঁতের চিকিৎসা বাংলাদেশে হচ্ছে। এগুলো একমাত্র কারণ হচ্ছে আমাদের দেশে এখন অনেক মেন্টর তৈরি হচ্ছেন বিভিন্ন সেক্টরে, রুট ক্যানাল সেক্টরে, তারপর দাঁত লাগানোর সেক্টরে, ক্যাপ ব্রিজের সেক্টরে, তারপর আঁকাবাঁকা দাঁত অর্থোডন্টিক সেক্টরে, অ্যালাইনারের সেক্টরে। এদের নিজের উদ্যোগে এখন আমাদের ভাইয়েরা, ছোট ভাইয়েরা পাশ করা ডাক্তার যারা, বিডিএস পাশ করা ডাক্তার যারা নিজের উদ্যোগে এগুলো শিখছেন, স্টাডি করছেন, শেখার জন্য দেশে বাইরে যাচ্ছেন, ট্রেনিং করতেছেন, দেশে ফিরে আসতেছেন। ওরা আম জনসাধারণের উপরে এগুলো প্রয়োগ করছেন এবং সুন্দর ভালো সেবা বাংলাদেশের মানুষ আজকে বাংলাদেশের দাঁতের ডাক্তারের কাছ থেকে পাচ্ছে। জি, আসলে এই অপচিকিৎসা রোধ করার জন্য আসলে সচেতনতার কোনো বিকল্প নেই। একটু ডাক্তার নাফিজা নাহার আপনার কাছে যাচ্ছি। খুব কমন একটা বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইবো, সেটা হলো উইজডম টিথ, বা আমরা যদি বাংলা ভাষায় বলি আক্কেল দাঁত। এবং আমার মনে হয় মোটামুটি এভারেজ সবাই এটার একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়। আমি নিজেও এই সমস্যায় ভুগেছি, আমার অনেক ব্যথা হয়েছে। আসলে এই দাঁতটি উঠলেই কি ব্যথা হবে কিনা, এবং অনেকের ক্ষেত্রে এত তীব্র ব্যথা হয় যে হয়তো ফার্দার প্রসিডিউরে যেতে হয়। একটু এটা নিয়ে শুনবো, এটার কোনো সচেতনতা রয়েছে কিনা বা কোনো যত্ন রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আক্কেল দাঁতের ব্যথা আসলে শেষ প্রশ্ন থেকে আসি যে সবার ক্ষেত্রে ব্যথা হয় কিনা। আসলে এটা সবার ক্ষেত্রে ব্যথা হয় না, কিন্তু ব্যথাটা হলে অনেক সময় অনেক তীব্র ব্যথা হয়।
কিন্তু এইটার ক্ষেত্রে আসলে কোনো সচেতনতা নেই, আসলে কিছু করার নেই, কারণ এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের বডি বিল্ডের সাথে জড়িত। এখন তার আক্কেল দাঁতটা আল্লাহ তাআলা কিভাবে দিয়ে দিয়েছে এটা আসলে কারোই ঠিক করা সম্ভব না। এখন তার জেনেটিক্যালি আক্কেল দাঁতটা যেভাবে উঠবে সেভাবেই উঠবে। এখন ব্যথা কখন হয়? ব্যথা হয় যখন আমাদের দাঁতটা নর্মাল, আমাদের যেই কামড়, এই কামড়ের বাইরে উঠে বা সাইড হয়ে উঠে, অনেক সময় অ্যাঙ্গেল হয়ে উঠে, দেখা যাচ্ছে মাড়িতে কামড় লাগছে, এই ক্ষেত্রে ব্যথা হয়। আবার অনেক সময় হয় যে দাঁতটা পার্শিয়ালি উঠতেছে, পুরোপুরি উঠে যাচ্ছে না, এমনভাবে বাঁকা হয়ে আছে যে সে পুরো ওঠার জায়গা পাচ্ছে না মুখের মধ্যে, তখন তার উপরের চামড়াটার সাথে কামড় লাগে, এই চামড়াটার ফাঁকে দিয়ে খাবার ঢুকে ভেতরে দেখা যায় ক্যারিজ হয়ে গেছে। এই সমস্ত কারণে ব্যথা হয়। আসলে নর্মাল দাঁতের অক্লুশনে বা কামড়ে যদি সে উঠে তাহলে ব্যথা হবে না, কিন্তু দেখা যায় আক্কেল দাঁত বেশিরভাগ সময়েই আঁকা বাঁকা হয়ে উঠে বা অর্ধেক উঠছে অর্ধেক উঠতে পারছে না, এই সমস্ত ক্ষেত্রে ব্যথা বেশি হয়। তো আক্কেল দাঁতের ক্ষেত্রে ইউনিভার্সাল যেই ট্রিটমেন্টটা বাইরে দেখা যায় যে আক্কেল দাঁত আসলে আমাদের তেমন একটা কামড়েও আসে না, আবার খাবার খেতে আপনার কামড় দিতে চুইং করতে যেই সিস্টেমটা, এটার মধ্যেও আক্কেল দাঁত পড়ে না। তো বাইরে দেখা যায় যে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়েই ওরা 4টা দাঁত ফেলে দিচ্ছে আক্কেল দাঁত, ঝামেলা কমানোর জন্য। আর আমাদের ক্ষেত্রেও এখন অনেক পেশেন্ট একটু বেশি আবার তারা দাঁত ফেলতে চায় না। তো যদি আপনার কোনো ঝামেলা না করে, ব্যথা না হয়, সেক্ষেত্রে থাকতে পারে। বা যদি ব্যথা হয়, আক্কেল দাঁত ফেলে দেওয়ার কোনো বিকল্প নাই, এটা তেমন কোনো কাজে আসে না, শুধু শুধু পেশেন্টের ঝামেলা বাড়ায়। জি, এই যে 4টি আক্কেল দাঁত আসলে সবারই কি উঠে? অনেকের ক্ষেত্রে কিন্তু আমি সবার দেখেছি উঠে যে না, সবার যেমন উঠে আমার না। নিজেরই উঠে নাই, জি। মাত্র একটা উঠেছে। সবার সবসময় 4টা আক্কেল দাঁত উঠে না, কারো 2টা উঠে, কারো 4টা উঠে, কারো সারা জীবনে উঠলই না। দেখা গেছে যে আক্কেল দাঁত আছে ঠিকই, কিন্তু মাড়ির নিচে সাবমার্জ হয়ে আছে, সারা জীবনে সে উঠলই না। হ্যাঁ, আবার অনেক সময় আক্কেল দাঁত যেটা করে যে তার কোনো ক্যারিজ হয় নাই, তার কোনো ক্যাভিটি হয় নাই, কিন্তু সে বাঁকা হয়ে আমাদের যেই মেইন কামড়ের দাঁত 6 নাম্বার এবং 7 নাম্বার আমরা বলি, মেইন কামড়ের মাড়ির যে দাঁত, যে দুটো দাঁত, তো সে বাঁকা হয়ে দেখা যাচ্ছে ওইখানে খাবার জমছে, ও তো বেচারা বহাল তবিয়াতে আছে, কোনো সমস্যা নাই, কিন্তু সে আসল দাঁতটাতে ক্যাভিটি করে নষ্ট করে দিচ্ছে। এজন্য একটু যেই আমাদের যেই আমরা বলি যে 6 মাস পর পর একটু ডাক্তারের কাছে যাওয়া, একটু চেক আপ করানো, এগুলো যদি করানো হয়, ঠিকমতো রেগুলার চেক আপ করা হয়, দেখা যায় যে আক্কেল দাঁতটা ঝামেলা করছে আমি বুঝতে পারলে ফেলে দিলাম, তাহলে আমার আসল দাঁতগুলো ভালো থাকলো। জি, অবশ্যই দাঁতের এই বিষয়গুলো ওর সাথে একটু আমি অ্যাড করে দিই আক্কেল দাঁতের বিষয়টা। আক্কেল দাঁতকে আমরা মেডিকেলের ভাষায় সাধারণত 8 নাম্বার দাঁত বলে থাকি আর কি, উইজডম টিথ। এর পাশের দাঁতটা হচ্ছে 7 নাম্বার দাঁত। তো এটা যদি একটু বাঁকা হয়, তো 7 নাম্বার দাঁতটা নষ্ট হয়ে যায়, ওইটাতে ক্যারিজ হয়। তখন দেখা যায় 8 নাম্বার দাঁতে কিন্তু খাবারের কোনো ফাংশনে নাই, ওটা বাঁকা, খাচ্ছে, খাবার হেল্প আসতেছে না, কিন্তু 7 নাম্বার দাঁতটা আমাদের কামড়ে আসতেছে, এটা আমরা খেতে পাচ্ছি, 7 নাম্বার ভালো দাঁতটাকে নষ্ট করে ফেলতেছে। সেই কারণেই আমাদের চেক আপে আসলে 8 নাম্বার দাঁতটাকে ফেলে দিলে 7 নাম্বার দাঁতটা ভালো থাকে। জি এটাকে আমরা সেকেন্ড মোলার বলে থাকি আর কি। জি জি, দাঁতের এই বিষয়গুলো নিয়ে আমি আবারও ফিরবো, আমাদের আরও একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর আবারও ফিরলাম আরোগ্য নিকেতনের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম বর্তমান সময় দাঁতের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, এবং কথা বলার জন্য রয়েছেন ডাক্তার সাইফুল্লাহ সারোয়ার এবং ডাক্তার নাফিজা নাহার আহমেদ। আমি ডাক্তার নাফিজা নাহার, আপনার কাছে একটু জানতে চাই, আসলে অ্যাডভান্সমেন্ট নিয়ে অনেক কিছু আপনার কাছে শুনলাম আধুনিক চিকিৎসা দিয়ে, একদমই আসলে আর কি কি অ্যাডভান্স চিকিৎসা দাঁতের রয়েছে আমাদের দেশে এই মুহূর্তে? আমাদের দেশে আসলে এখন মোটামুটি বিশ্বমানের সব ধরনের চিকিৎসাই অ্যাভেলেবল দাঁতের ক্ষেত্রে। অ্যাভেলেবল আপনি কিছু স্পেসিফিক জায়গায় দেখা গেছে যে আগে আমরা রুট ক্যানাল করতাম, রুট ক্যানাল এখনও করতেই হয়, রুট ক্যানাল আসলে কোনো বিকল্প নাই, কিন্তু এর সাথে আমরা যে ক্রাউন করতাম, মানে ক্যাপ বলে যেটাকে, এই ক্যাপের ক্ষেত্রে কিন্তু একটা মানে বৈপ্লবিক পরিবর্তন এসছে বাংলাদেশে। যেমন আগে আমরা মেটালের ওপরে ক্যাপ করতাম, এখন একটা নতুন ক্রাউন এসেছে যেটাকে বলে জিরকোনিয়া। এটা একদম আপনার যে ন্যাচারাল টুথের সাথে এতটা রিজেম্বল যে আপনি ডিফারেন্সিয়েট করতেই পারবেন না যে কোনটা ক্যাপ লাগানো দাঁত।
এবং স্ট্রেংথের দিক থেকেও এখন আগে যেমন আমরা ক্যাপ করে দিতাম কিন্তু পেশেন্টকে বলতাম যে এই দাঁত দিয়ে আসলে শক্ত কিছু হাড় হাড্ডি কামড় দিবেন না, এখন এই জিনিসটা অনেক কমে আসছে। আবার এখন আরেকটা জিনিস যে অ্যাড হয়েছে, এখন আসলে মিনিমাল ইনভেসিভ ডেন্টিস্ট্রির যুগ, যে আমি আসলে দাঁত যত কম কেটে ন্যাচারাল টুথ স্ট্রাকচার যত বেশি রাখা যায়, তো এই জিনিসটা এখন অনেক পপুলার সব জায়গায়। দেন হচ্ছে ক্রাউনের ক্ষেত্রে আরও অনেক কিছু, যে ক্রাউন তো আমরা আসলে ল্যাবে তৈরি করি, তো এটার ফিটিংটা কত সুন্দর হবে, এটার জন্য এখন ক্যাট ক্যাম বলে একটা জিনিস আসছে, তো ক্রাউনটা আরও বেশি অ্যাকুরেট, আরও বেশি সুন্দর হচ্ছে। দেন বিভিন্ন ধরনের কসমেটিক ফিলিং এসছে যেটা আগে ছিল না, একদম টুথ কালারের সাথে রিজেম্বল, দাঁতের সাথে ম্যাচিং। তার মানে অনেকটাই সহজ হয়েছে। অ্যান্ড হচ্ছে আপনার রোগ নির্ণয়ের জন্য, যে আমি যে রোগের ট্রিটমেন্ট করব, আমার তো আগে নির্ণয়টা দরকার যে আমি আসলে কিসে ট্রিটমেন্ট করব। তো এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে অনেক অ্যাডভান্সমেন্ট আসছে, সিবিসিটি আসছে, দেন আপনার আরভিজি আসছে, দেন হচ্ছে রুট ক্যানাল করার ক্ষেত্রে আরও অনেক ইকুইপমেন্টস আসছে, দেন এখন আরেকটা জিনিস আসছে, মাইক্রোস্কোপ আসছে। সো একদম পারফেক্ট ট্রিটমেন্ট মাইক্রোস্কোপ দিয়ে করা সম্ভব। জি, এটা আসলে জানার একটি বিষয় আমাদের দেশের মানুষের, যে কত অ্যাডভান্স চিকিৎসা এখন দেশে হচ্ছে। ডাক্তার সাইফুল্লাহ সারোয়ার, আমরা একদমই শেষে একটু জানতে চাইবো আপনার কাছে যে বিষয়টা সচেতনতা প্রয়োজন। আমাদের অনেকেরই রয়েছে স্মোকিংয়ের অভ্যাস, এবং আমাদের দেশের নারীরা, পুরুষরা এবং গ্রামের নারীরা দেখা যায় অনেক ক্ষেত্রে পান, সুপারি এসব খাচ্ছেন। আমি জানি, আমরা সবাই জানি এগুলো দাঁতের ক্ষতি করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা বলেন না, এটা খেয়েই আমার দাঁতটি ভালো আছে। এই বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো আসলে কি ধরনের ক্ষতি হয়। আমাদের দেশের মানুষ একটু বয়স হওয়ার পরেই বা অনেকেই আমাদের স্মোকিংয়ের অভ্যাস আছে, গুল দিয়ে রাখি এখনও। আমি যদিও ঢাকায় প্র্যাকটিস করি, আমি আবার সপ্তাহে 1-2 দিন ঢাকার বাইরে গিয়ে প্র্যাকটিস করি, ব্রাহ্মণবাড়িয়া। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া হতে সপ্তাহে 2 দিন এখানে আমি যাই। তো ওখানে আমি পেরিফেরি অনেক পেশেন্ট পাই যে গালের মধ্যে গুল লাগিয়ে রাখে। গুল লাগিয়ে রাখলে ওরা আরাম বোধ করে, হ্যাঁ, এবং কন্টিনিউয়াস এখান থেকে একটা নিশ্চিত হয়। এতে সে আরাম পাচ্ছে, কিন্তু তার মাড়িতে ক্যান্সারের একটা কারণ এখানে। তারপরে অনেকে স্মোকিং করে আসতেছেন। স্মোকিং করলে দেখা যায় যে লং টাইমে গিয়ে সেরে আমাদের মাড়িতে প্রদাহ হয়। হ্যাঁ, আমাদের স্মোকিংয়ের কারণে ক্যালকুলাস এখানে একটা ফ্যাক্টর। হ্যাঁ, তারপর ডায়াবেটিক পেশেন্ট যারা স্মোক করছেন, পান খাচ্ছেন, এদের দাঁতের মাড়ি আরও দুর্বল হয়ে যাচ্ছে। তো এবং যারা পান খায়, এদের সাধারণত পানের মধ্যে কিছু কেমিক্যাল আছেন যেগুলো আমাদের যে দাঁতের ভিতরে যে নার্ভ থাকে, পাল্প থাকে, হ্যাঁ, এগুলোকে আস্তে আস্তে যে ডেন্টিনাল টিউবিউলসের, যে আমাদের দাঁতের মধ্যে অনেক ডেন্টিনাল টিউবিউলস আছে যেগুলো ভিতরে নার্ভ ক্যারি করে। তো পানের কেমিক্যালটা কী করে, এই টিউবিউলসের মাথাটাকে ব্লক করে দেয়, যে কারণে দেখা যায় যে দাঁত ক্ষয় হয়ে গেছে, একদম মাড়ির সাথে লেগে গেছে, কিন্তু তার কোনো সেন্সিটিভিটি নাই, শিরশির করছে না। কিন্তু এক পর্যায়ে কিন্তু ভিতরে দাঁতের রুট, মানে গোড়ার দিকে কিন্তু একদম পেরিপিক্যাল ইনফেকশন হয়ে মানে দাঁতের গোড়া নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু রুগীরা টের পাচ্ছে না। যারা পান খাচ্ছে সে কিন্তু টের পাচ্ছে না, তার গোড়াতে ইনফেকশন হয়ে যাচ্ছে। কারণ কি, পানের কারণে সে কোনো পেন ফিল করছে না। যদি 6 মাস 1 বছর পর চেক আপে আসেন, একটা এক্সরে করে আমাদেরকে দেখান, তখন আমরা এগুলো ধরতে পারি। তারপর অনেকেই আছেন যে ক্যান্সার নিয়ে ক্যারি করছেন, কিন্তু পান খাচ্ছে, গুল ইউজ করতেছেন, কিন্তু সে ধরতে পারতেছে না। তো আমি সেটাই বলবো যে আমাদের দেশের মানুষ যারা আপনারা স্মোকিং অ্যাভয়েড করা উচিত, পান খাওয়া অ্যাভয়েড করা উচিত, গুল অ্যাভয়েড করা উচিত, বা এগুলো অ্যাভয়েড করলে মুখের স্বাস্থ্য অটোমেটিকলি ওনারা হেলদি, মুখের এবং দাঁতের স্বাস্থ্য, এবং আমার মনে হয় পুরোপুরি শারীরিকভাবেই তারা ভালো থাকতে পারবেন যদি এই বদ অভ্যাসগুলো দূর করা যায়। আমরা আয়োজনের একদমই শেষে আজকে অনেকগুলো ইনফরমেশন জানলাম আপনাদের কাছ থেকে, বিশেষ করে দাঁতের চিকিৎসা নিয়ে যেগুলো বললেন, এবং আমিও ব্যক্তিগতভাবে অনেক উপকৃত হয়েছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার সাইফুল্লাহ সারোয়ার এবং ডাক্তার নাফিজা নাহার আহমেদ। আপনাকে ধন্যবাদ। আমিও ধন্যবাদ দিচ্ছি আরোগ্য নিকেতন প্রোগ্রামকে, ধন্যবাদ দিচ্ছি তামান্না আপুকে, ধন্যবাদ দিচ্ছি এখন টিভিকে। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আরোগ্য নিকেতনের আজকের আয়োজনে একদমই শেষে চলে এসেছি। পুরোটা আয়োজন জুড়ে শুনলাম আমরা আসলে দাঁতের যত্ন এবং দাঁতের বিষয়ে কোন বিষয়গুলো আসলে সচেতনতার প্রয়োজন রয়েছে। আশা করি সবাই আজকের আয়োজন থেকে অনেক উপকৃত হয়েছেন। সবার সুস্বাস্থ্য কামনায় আজকে এখানে বিদায় নিচ্ছি।